তো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুয়াব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমরা টপিক আর থাম্বনেল দেখে বুঝে গেছো, আজকে আমরা ডিসকাস করব যে ভারতীয় রেলওয়েতে তুমি যখন জয়েন করবে, সেই জয়েন করাতে তোমার কি কি সুবিধা তুমি পাবে আর কি কি পরিস্থিতির সামনা তোমাকে করতে হবে। তো সেটাই কিন্তু নিয়ে আজকে চলে এসেছি। তো বেসিক্যালি হচ্ছে প্রোজ অ্যান্ড কনস অফ জয়নিং ইন্ডিয়ান রেলওয়েজ। সামনে কিন্তু রেলওয়ের প্রচুর পরীক্ষা রয়েছে। এনটিপিসি পরীক্ষা তো একদম সামনেই চলে এসছে, আর মাত্র 10-12 দিন বাকি এনটিপিসি পরীক্ষার। দ্বিতীয় এনটিপিসি পরীক্ষার পর এলপিরও নোটিফিকেশন বেরিয়ে গেছে, গ্রুপ ডিও ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে অলরেডি। তার মানে কি, পরপর কিন্তু আমাদের রেলের পরীক্ষা আছে এবং রেলের চাকরি কিন্তু তুমি বলতে পারো একটা সুবর্ণ সুযোগ। একটা গ্রাম বাংলার ছেলে বা একটা সাধারণ ছেলের জন্য যদি তাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হয়, তার জন্য সবথেকে ভালো চাকরি এবং সবথেকে বেশি যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হয় সেটা কিন্তু হচ্ছে ভারতীয় রেলওয়ে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে ভারতীয় রেলওয়েতে কর্মরত হলে তোমরা কি কি জিনিস বা কি কি সুবিধা তোমরা পাবে। প্রথম জিনিস হচ্ছে জব সিকিউরিটি। দেখো, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, একটা ব্যক্তি যখন কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছে, তার কিন্তু কোনো জব সিকিউরিটি হয় না। সে আজ আছে কিন্তু কাল নাও থাকতে পারে। কিন্তু সরকারি চাকরির কিন্তু এই জিনিসটা নেই। তুমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করো, তুমি যদি তোমার যে কাজ সেই কাজটা মন দিয়ে করো, ভালো হার্ডওয়ার্কিংভাবে করো, তোমার কিন্তু জীবনে উন্নতি হতেই থাকবে। তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে আজকালকার দিনে যখন ভারতের পরিস্থিতি এত খারাপ, তুমি হয়তো প্রচুর লোককে এমন দেখেছো যে যারা প্রাইভেটে 14 লাখ 15 লাখ টাকা, 14-15 লাখ বা 30 লাখ টাকা অবধি তাদের অ্যানুয়াল স্যালারি থাকে বা সিটিসি থাকে, তারা কিন্তু হট করে এসে কী হয়, তাদের চাকরি চলে যাচ্ছে। কোভিডের টাইমে কিন্তু তোমরা এই জিনিসটা দেখেছো। বাট কোভিডের টাইমে তোমরা এই জিনিসটাও দেখেছো যে যারা হয়তো সরকারি চাকরি করেছিল, তাদের কিন্তু কোনোদিনও অন্যের অভাব হয়নি, বা তারা কিন্তু সেই টাইমটা কিন্তু কোভিডের সাথে লড়তে পেরেছে। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে জব সিকিউরিটি। তার কারণ ভারতীয় রেলওয়ে কিন্তু তখন তাদের যে এমপ্লয়, তাদের কিন্তু কাজ থেকে বার করে দেয়নি, যেটা প্রাইভেট চাকরিতে হয়েছিল। আর যারা অলরেডি তারা রিটায়ার করে গেছিলো, তারা কিন্তু রিটায়ারের যে বেনিফিট বা যে পেনশন বলো, সেটাও পাচ্ছিল। এবং যাদের পেনশন নেই, তারা যে বাকি যে ফেসিলিটিসগুলো হয় রিটায়ারমেন্ট ফেসিলিটি, সেটাও কিন্তু পাচ্ছিল। তো এই সবচেয়ে বড় জিনিস যে কেন ভারতের জনগণ এত বেশি সরকারি চাকরির দিকে প্রতি লোকে এত ডেডিকেশন দিয়ে পড়াশোনা করে, তার মূল কারণ হচ্ছে এটা, দ্যাট ইজ জব সিকিউরিটি। দ্বিতীয় জিনিস কি হয়ে গেল? ক্যারিয়ার গ্রোথ। দেখো, ক্যারিয়ার গ্রোথ দুভাবে হয়। প্রথম হচ্ছে, তুমি যদি ডিপার্টমেন্টাল এক্সাম দাও, এক্সামের পর এক্সাম দিতে থাকো, তোমার অটোমেটিক গ্রো হবে। দ্বিতীয় জিনিস কি, বয়সের সাথে সাথে তোমার কিন্তু একটা অটোমেটিক গ্রোথ পাবে। তার মানে কি, তুমি যে পোস্টে বা যে গ্রেডে জয়েন করছো, তুমি যদি মানে খুব বেশি এফোর্ট নাও দাও, বাট স্টিল কিন্তু বয়সের সাথে সাথে তোমার কিন্তু ক্যারিয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্যারিয়ার সাথে সাথে তোমার কিন্তু স্যালারিও বাড়বে, প্রচুর ফেসিলিটিসও বাড়বে, প্রচুর বেনিফিটও কিন্তু বাড়বে। তৃতীয় নম্বর চলে আসে ট্রাভেলিং পার্কস। তার মানে কি, একটা কথা হয়তো তোমরা শুনেছো যে যাদের বাবা বাবা বা মারা বা যারা হয়তো রেলওয়েতে কাজ করছে, তারা যে তাদের যে ট্রাভেলিং এক্সপেন্সেস, শুধু কিন্তু তাদের নিজের না, তার সাথে তাদের যে পরিবারের যে ট্রাভেলিং এক্সপেন্স, সেটাও কিন্তু কিছু কিছু জায়গা ফ্রি থাকে এবং কিছু কিছু জায়গা অনেক কম পয়সা থাকে, বা তারা হয়তো ট্রাভেলের টাকা স্পেন্ড করলেও সেই টাকাটা তারা রিটার্ন পেয়ে যায়। তো এই সুবিধা কিন্তু তোমার প্রাইভেট চাকরিতে নেই, কিন্তু শুধুমাত্র রয়েছে সরকারি চাকরিতে, তাও আবার এত ভালো ভারতীয় রেলের মতন চাকরিতে। এই কারণেই কিন্তু তুমি হয়তো দেখে নিতে পারবে যে এনটিপিসি পরীক্ষার জন্য কয়েক লাখ মানুষ কিন্তু ফর্ম ফিল আপ করেছে। কারণ কি? কারণ হচ্ছে এই বেনিফিটগুলো, আর কিছুই নয়। চতুর্থ নম্বর বেনিফিট হচ্ছে হাউজিং পার্কস, মানে হচ্ছে হাউস রেন্ট। ধরো তুমি, তোমার একটা জন্য কোনো জায়গায় পোস্টিং হচ্ছে, সেই পোস্টিংয়ে তুমি কোথাও ঘর খুঁজে পাচ্ছ না, তা ঘর খুঁজে পাওয়ার জন্য বা ঘর থাকার জন্য তোমায় কিন্তু সরকারের তরফ থেকে তোমাকে হাউস রেন্ট দেওয়া হবে। আর সেই টাকাটা কিন্তু কম টাকা না, বেশ ভালো মূল্যেরই কিন্তু অঙ্কের টাকা তোমাকে প্রোভাইড করা হবে অ্যাজ এ হাউস রেন্ট হিসাবে। 5 নম্বর হচ্ছে গুডস রেট, যেটা সবার আগে তোমাদেরকে বললাম, যে তুমি যে পোস্টে জয়েন করবে তার উপর নির্ভর করছে তোমার স্যালারি কত। তুমি যদি গ্রুপ ডিতেও জয়েন করো, তাও কিন্তু তোমার ভালো স্যালারি। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা তোমাদের অনেস্টলি নিজের ওপিনিয়ন থেকে বলছি বা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আজকে তুমি হয়তো দেখবে বিধাননগর স্টেশনে প্রচুর কোম্পানি আছে, প্রচুর প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে, বাট তাদের যদি তুমি একটু ভেতরে দেখো না, অর্গানাইজেশন বিল্ডিং কিন্তু বিশাল হাই হাই বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং যেগুলোকে বলে, 20 তলা 25 তলা বিল্ডিং। বাট ওখানকার মানুষজনকে দেখে তোমার মনে হবে যেটা হয়তো কয়েক কোটি টাকা বা কয়েক লাখ টাকা মাসে আর্নিং করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না। মাস যে জনগণ, ম্যাক্সিমাম লোক কিন্তু ওখানে যে অ্যাভারেজ স্যালারি, সেটা কিন্তু 10 থেকে 15 হাজার টাকা। হয়তো তুমি দেখবে সে হাতে একটা আইফোন নিয়ে রয়েছে, একটা স্যুট বুট পরে রয়েছে, বাট যখনই তোমার তার স্যালারি জিজ্ঞেস করবে না, সে কিন্তু একটু হলেও পিছিয়ে যাবে। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে যে ওখানে অনেক বেশি দিখাবাটি পান তোমায় করতে হয়, বা লোক
দেখুনদারি তোমাকে অনেক বেশি করতে হবে, বাট সরকারি চাকরি তা কিন্তু নয়। সরকারি চাকরি তুমি যে পোস্টেই জয়েন করো না কেন তোমার স্যালারি কিন্তু অনেক হাই থাকবে অ্যাজ কম্পেয়ার টু কোনো একটা ব্যক্তি যে প্রাইভেট চাকরিতে রিসেন্টলি জয়েন করেছে। তো 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইড অফ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট সার্ভিস। তার মানে কি, ভারতের মতন দেশে তুমি যদি ক্লার্কের চাকরিও পাও না, তাও যদি সরকারি চাকরি হয়, তোমার কিন্তু সমাজের সম্মানটা অনেক বেশি উঁচু হয়ে যাবে। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে প্রাইড, কি আমি কিসে কাজ করছি না আমি সরকারি চাকরি করছি। একটা ব্যক্তি যে প্রাইভেটে হয়তো মাস গেলে 1.5 লাখ টাকা কামাচ্ছে, আরেকটা ব্যক্তি হয়তো সরকারি চাকরিতে মাস গেলে 30,000 টাকা কামাচ্ছে। বাট তুমি যদি দেখো রিয়ালিটিতে সম্মান কিন্তু সেই ব্যক্তিটার যে ব্যক্তিটা কোনো একটা সরকারি চাকরি করছে। এটা কেন? ইট ইজ ওনলি বিকজ অফ দ্য প্রাইড ইন ওয়ার্কিং ইন গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট সার্ভিস। 7 নম্বর হচ্ছে রেলওয়ে ক্যান্টিন। তুমি অনেক সুযোগ সুবিধা পাবে, রেলওয়ে ক্যান্টিন পাবে, ডিফেন্স ক্যান্টিন পাবে, সেখান থেকেও কিন্তু অনেক সস্তায় তুমি কিন্তু তোমার যে হাউস হোল্ড কেনার জন্য যে বিভিন্ন জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু তুমি ওখান থেকে পারচেস করতে পারবে। 8 নম্বর হচ্ছে মেডিকেল ফেসিলিটিস। অনেক রকম তুমি সিজিএস বলো, এটা জাস্ট তোমার সিজিএস এক্সাম্পল দিলাম। বিভিন্ন রকমের কিন্তু মেডিকেল যে ফেসিলিটিস সেগুলো কিন্তু হয়, প্রাইভেটের ক্ষেত্রেও থাকে, বাট সরকারি কিন্তু আরও অনেক বেশি থাকে। বিভিন্ন রকমের স্কিমও কিন্তু তারা অটোমেটিক পেয়ে যায়। এবং তারপর হচ্ছে গুড স্যালারি, অলরেডি আমি লিখে দিয়েছি। রিটায়ারমেন্ট বেনিফিট, দেখো একটা কথা মাথায় রাখবে, ধরো তুমি কোনো একটা প্রাইভেট জবে বা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছো, সেখানে গিয়ে তুমি যখন রিটায়ারমেন্ট হয়ে যাও, তারপর তুমি যদি কোনো এনপিএ বা কোনো জায়গায় টাকা পয়সা স্টোর না করে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রবলেম ফেস করতে হয় রিটায়ারমেন্টের পর। বাট অ্যাজ কম্পেয়ার টু গভর্নমেন্ট সার্ভিস, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সরকার তোমার পাশে থাকবে, তোমার সাথে থাকবে। তুমি যখন ওয়ার্কিং করছো, আগে ছিল পেনশন, বাট এখন 2004 সালের পর তোমার পেনশনটা উঠে গেছে। এখন কি, এখন হচ্ছে কিছু টাকা তোমাদেরকে জমাতে হবে ইনস্ট্যান্ট এবং কিছু টাকা সরকার দেবে, এই মিলে লামসাম অ্যামাউন্ট কিন্তু তোমার রিটায়ারমেন্টের পর তুমি পাবে। এবং রিটায়ারমেন্ট পর যে তুমি টাকাটা পাবে সেটা কিন্তু কয়েক হাজার টাকাও নয়, প্রচুর টাকা, কয়েক লাখ টাকা তুমি পাবে। তার মানে কি, রিটায়ারমেন্ট যে লাইফটা তুমি যাতে ভালো করে লিড করতে পারো, তার জন্য কিন্তু সরকার তোমার এত সাহায্য করছে, এত সাপোর্ট করছে। তো যখন তোমাকে এত সাপোর্ট করছে, এত সাহায্য করছে, এত ফেসিলিটিস দিচ্ছে, তো তোমাকে তো কাজ করতে হবে। তো তার মধ্যে জিনিস হয়ে গেল যে কী কী ব্যাড বা কী কী খারাপ অভিজ্ঞতা তোমার সাথে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্ট ট্রান্সফার। তুমি যখন একটা সরকারি চাকরি করবে, একটা জিনিস মাথায় রাখবে যে হোম পোস্টিং পাওয়ার চান্স কিন্তু খুব কম থাকে। ইনিশিয়ালি স্টার্টিং যে ইয়ারটা থাকবে সেখানে কিন্তু তুমি ফ্রিকোয়েন্ট ট্রান্সফার তোমার কিন্তু হবে, হোম পোস্টিং পেলেও কিন্তু ফ্রিকোয়েন্ট ট্রান্সফার তোমার থাকবে। তারপর কি, কাজের প্রেশার। যেমন তুমি কিছুদিন আগে শুনছো যে অনেক ট্রেন কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, এবং তার কারণে কিন্তু প্রচুর যারা রেলওয়ে এমপ্লয়িজ তারা কিন্তু সরকারের আগেনস্টে বিরোধিতাও করছে, প্রোটেস্টও। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে যে ধরো লোকো পাইলট, আগে নিয়ম ছিল সে 8 ঘন্টা ট্রেন চালাবে, বাট তাকে কিন্তু এখন 16 ঘন্টা কাজ করতে হচ্ছে। তো এখান থেকে কী এসে যাচ্ছে, তার এখান থেকে কিন্তু তাদের প্রবলেম একটা ফেস করতে হচ্ছে। তার মানে এই কাজের যে প্রেশারটা আজ থেকে 10 বছর বা 15 বছর আগে যা ছিল, এখন কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে আর সেটা নেই। তুমি সরকারি যে কোনো অর্গানাইজেশন বলো, চাহে তুমি ব্যাংকে চাকরি করো, ব্যাংকে তো প্রেশার অনেক বেশি থাকে, চাহে তুমি রেলের কাজ করো বা তুমি এসএসসির এক্সাম দিয়ে কোনো চাকরি করো না কেন, যে মাইন্ডসেটটা লোকের ডেভেলপ হয়ে গেছে যে সরকারি বাবু মানে সে কোনো কাজ করবে না, পায়ের ওপর পায়ে তুলে থাকবে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর সেন্ট্রাল চাকরিতে নেই। তুমি যখনই একটা এক্সাম ক্লিয়ার করে আসছো, একটা সমাজে এত প্রতিষ্ঠিত জায়গায় তুমি জয়েন করছো, এই মেন্টালিটিটা তোমাকে সরাতে হবে যে আমি এখানে বাবু হতে এসেছি না বাবুর মানে পায়ের ওপর পা তুলে কাজ করবো থাকবো, সেটা কিন্তু নয়, তোমাকে কাজ করতেই হবে। এবং এটাই হওয়া উচিত। তার কারণ তুমি যখন একটা রেলওয়েতে জব করো বা তুমি ব্যাঙ্কিংয়ে জব করো বা তুমি এসএসসিতে জব করো, ইউ আর সার্ভিং টু দি নেশন। তুমি কিন্তু সার্ভেন্ট, একটা গভর্নমেন্ট সার্ভেন্ট। তুমি সার্ভেন্টের মানে হচ্ছে সাধারণ জনগণকে সাহায্য করা, সাধারণ জনগণের বিপদে পাশে থাকা। তোমার কিন্তু সেই কাজটাই করতে হবে। তুমি রেলওয়েতে কাদের জন্য কাজ করছো? ভারতের যে বাকি নাগরিক তাদের জন্য তোমায় কাজ করছো, এবং তোমায় কিন্তু সেই মেন্টালিটি নিয়েই থাকতে হবে। যদি আমি এটা ভাবি, যখন সরকার তোমাকে এত কিছু দিচ্ছে তারপর তুমি যদি কাজ না করো, সেটা কিন্তু খারাপ জিনিস। এবং এই জিনিসটা কিন্তু এখনকার দিনে দেখা হয়, রেকটিফিকেশন করা হয়, এবং এর উপর কিন্তু ক্যারিয়ার গ্রোথও কিন্তু অনেক বেশি নির্ভর করে থাকে। 3 নম্বর হচ্ছে রিমোট পোস্টিং। তার মানে কি, রিমোট পোস্টিং মানে হচ্ছে যে সবসময় তুমি এটা ভেবো না যে তোমার যে পোস্টিং সেটা তুমি একটা শহর কেন্দ্রিক এলাকাতে হবে, অনেক গ্রামে গঞ্জেও কিন্তু তোমার পোস্টিং হতে পারে, বাট ফেসিলিটিস কিন্তু তোমাদের সরকারের তরফ থেকে প্রোভাইড করা থাকবে। এবং লাস্ট দ্যাট ইজ ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জেস। তার মানে কি, ধরো কোনো একটা ব্যক্তি যার পোস্টিং একটা শিয়ালদার মতন জায়গায় হয়েছে বা কলকাতার মতন জায়গায় হয়েছে, সে যে ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে সেটা কিন্তু কোনো গ্রামগঞ্জে সে নাও পেতে পারে। তো তোমায় কিন্তু সেভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। তো এইটুকুনি বলা ছিল। তো তুমি দেখো, যখনই তুমি একটা কাজ করতে যাচ্ছ, এতদিন ধরে প্রিপারেশান করছো, এত ভালোভাবে প্রিপারেশান করছো,
আমাদের প্রথম থেকে জিনিসটা থাকা উচিত যে ইফ আই ওয়ান্ট টু সার্ভ দ্য নেশন, আমার মধ্যে সেই ক্যাপাসিটি বা স্কিল ডেভেলপ প্রথম থেকে থাকা চাই যে আমি এখানে কি করতে এসেছি না, আই এম এ গভর্নমেন্ট সার্ভিস, আমার কাজ গভর্নমেন্ট সার্ভেন্ট, আমার কাজ হচ্ছে টু সার্ভ দ্য পিপল অফ দিস নেশন। ঠিক আছে, তো যারা চাইছো যে একটা গাইডেন্সের জন্য বা এক্সপার্ট গাইডেন্সের জন্য, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি টার্গেট রেলওয়ে বা লাস্ট মিনিট টার্গেট রেলওয়ে এনটিপিসি প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচটা কেন বা এই ব্যাচটার স্পেশালিটি কী আছে দেখো, এই ব্যাচটার মূলত স্পেশালিটি হচ্ছে যে এখানে আমরা তোমাদেরকে 5000+ মানে 5000-এরও বেশি কিন্তু তোমাদের আমরা কোশ্চেন সলভ করবো। এই কোশ্চেনগুলো কী থাকবে, পিওয়াইকিউ কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি পরীক্ষায় যা যা কোশ্চেন এসেছিলো, এতদিন ধরে যা যা কোশ্চেন এসেছিলো সেই প্রত্যেকটা পিওয়াইকিউ সলভ করানো হবে। এবং এটা কিন্তু শুধুমাত্র অঙ্কের জন্য বা শুধুমাত্র রিজনিংয়ের জন্য নয়, অল সাবজেক্ট, যেই যে সাবজেক্টগুলো তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2-তে আসবে সেই সম্পূর্ণ সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করানো হবে। এবং এই যে 5000টা কিন্তু অল সাবজেক্ট মিলিয়ে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে তোমরা 12-12খানা ফুল লেন্থ মক টেস্ট কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাচ্ছ। তার মানে কি, তুমি যদি অন্য কোনো জায়গায় মক টেস্ট পারচেস করতে যাও সেখানে কিন্তু 12খানা পারচেস করতে তোমাকে অনেক টাকা খরচা করতে হবে, অনেক টাকা ব্যয় করতে হবে, বাট সেটা কিন্তু এখানে নয়, এটা আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। এবং তোমরা জেনে অবাক হবে যে এত কিছুর জন্য আমরা প্রাইস কত রেখেছি জানো তো, প্রাইস রেখেছি আমরা মাত্র 199, মানে অ্যাপ্রক্সে তুমি বলতে পারো 200 টাকা, যার থেকে বেশি কিন্তু একটা জিও রিচার্জ হয়। এই টাকাটা কেন রাখা, এটার মূল কারণ হচ্ছে যাতে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা মাথায় রাখবে যে জেনারেলি যারা সরকারি চাকরি প্রিপারেশন করা হয় এটা কারা হয়, এটা সাধারণ জনগণ হয়। কোনো একটা আম্বানি আদানির ছেলে তারা কিন্তু এসে সরকারি প্রিপারেশন করে না, বা যারা বড়লোকের ছেলে যাদের বিজনেস হয় তারা কিন্তু করে না। সাধারণ জনগণ, যাতে সাধারণ জনগণ পড়াশুনো করতে পারে এবং তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, তাই জন্য কিন্তু এই প্রাইসটা রাখা। তাই তাদের এটাও না মনে হয় যে আমরা সম্পূর্ণ কোনো জিনিসটা ফ্রি টাকা নিচ্ছি, তার ফ্রি এর জিনিসের কোনো ভ্যালু হয় না। আর তাদের জন্য এই জিনিসটাও মনে না হয় যে অনেক বেশি টাকা আমরা ব্যয় করছি। এই টাকাটা তাই জন্যই রাখা। এই কোর্সটা কিন্তু তোমাদের হবে 1 মাসের জন্য, 1 মান্থ। এই 1 মান্থে কিন্তু সম্পূর্ণ তোমাদের কমপ্লিট করবো, বাট ভ্যালিডিটি থাকবে তোমার 3 মাসের জন্য। তার মানে কি, তুমি দেখো এইটা যদি কোর্সটা নাও তুমি কিন্তু বোথ বেনিফিট পাবে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের জন্য দুটোর জন্য কিন্তু বেনিফিট তুমি পাচ্ছ শুধুমাত্র একটা অ্যাক্সেস করলে। অ্যাক্সেস করার জন্য আমাকে কী করতে হবে, সিম্পল, খুবই সহজ জিনিস। তোমরা একটা কাজ করবে, নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নিচে দেখো একটা টিকারের টাইপের একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া তুমি আমার পার্সোনাল নাম্বার নিয়ে নাও, 1 মিনিট তোমাদের বলে দিচ্ছি, তুমি আমার পার্সোনাল নাম্বার নিয়ে নাও 9007990045। তোমরা কিন্তু সরাসরি আমার সাথে এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। কারোর যদি কোনো ডাউট হয়, কোনো সাজেশন জিনিস দেওয়া চাই, এটা ভেবো না যে ব্যাচ নেওয়ার জন্য শুধুমাত্র কল করবো, তা কিন্তু নয়। যদি তোমাদের কোনো সাজেশন নেওয়ার থাকে, কোনো গাইডেন্স নেওয়ার দরকার হয়, কোনো কাউন্সিলিং সেশন দরকার হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রোভাইড করছি। তো সব কিছুর ক্ষেত্রে কিন্তু তোমরা এই নাম্বারে আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিও দেখে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছো। তো আশা করছি আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কত বেশি হেল্পফুল হলো তোমাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।